আজান ফকির এবং শঙ্করের দেশ। আর এই স্লোগান হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবের স্লোগান। বিহারের সর্বমোট ভোট আছে 7,42,00,000। যখন 3 লক্ষ ভোট বেশি কাস্ট, যখন ভারতবর্ষের মানুষ বিজেপির বিমুখী হয়ে গেল, দেখলো যে কর্ণাটকে ওরা হারে গেল, কর্ণাটকের বিজেপি সরকার ছিল, কংগ্রেসের সরকার হলো। হরিয়ানাতে বিজেপি সরকার ছিল, কংগ্রেসের সরকার হওয়ার পথে ভোট চুরি করে ওরা কংগ্রেস বিজেপি সরকার করেছে। এখন ভারতবর্ষে বিজেপি ভোট চুরির দিকে গেছে, যে ভারতবর্ষে দেখেছে যে ভোট চুরি ছাড়া ওরা আর সরকারে থাকতে পারবে না। আমরা দেখেছি গত কয়েকদিন আগে বিহারে ভোট হয়েছে, বিহারে ভোট হয়েছে আমরা জানি, এবং ইলেকশন কমিশনে বলেছে যে বিহারে সর্বমোট ভোট আছে 7,42,00,000। ইলেকশন কমিশন ইলেকশনের 15 দিন আগে প্রেস মিট করে ঘোষণা করেছেন যে বিহারে 7,42,00,000 টোটাল ভোট আছে। আর যেদিন নির্বাচন হলো, নির্বাচনের পরের ওই দিনও ইলেকশন কমিশন বলেন যে বিহারে 65% ভোট কাস্ট হয়েছে, আর টোটাল ভোট 7,45,00,000 ভোট কাস্ট হয়েছে। মূল ভোট থেকেও 3 লক্ষ ভোট বেশি কাস্ট হয়েছে। মূল ভোট থেকে যখন 3 লক্ষ ভোট বেশি কাস্ট হলো, তখন ধরে নিতে হবে যে ভোট চুরি হয়েছে। এর জন্য সরকার এখন ভোট চুরির পথে। এখন আমাদের যিনি নেতা রাহুল গান্ধী, উনি প্রমাণ করে দিয়েছেন ইলেকশন কমিশনকে যে বিজেপি ভোট চুরি করতেছে। আর ভোট চুরি রুখার জন্য, ভোট চুরি যাতে রুখা যায়, এর জন্য সমস্ত ভারতবর্ষ ব্যাপী ভোট চুরির বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছে আমাদের কংগ্রেস দল, যে ভোট চুরি বন্ধ করতে পারে। ভোট চোর গদ্দি চোর একটা স্লোগান কংগ্রেসের, যে ভোট চোর গদ্দি চোর, এই স্লোগান কংগ্রেসের স্লোগান। আর এই স্লোগান হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবের স্লোগান। এই স্লোগানটা সমস্ত ভারতবর্ষের মানুষের স্লোগান, কারণ মানুষে চায় একটা গণতন্ত্র, যেটা অধিকার দিয়েছে ভোটাধিকার, এই ভোট যাতে চুরি না হয়। এর জন্য আমরা কংগ্রেস দলে, আমরা আজকে আমাদের এখানে মন্ডলের সভাপতি আছেন, বুথ কমিটির সভাপতিরা আছেন। আমরা এখন এসআর চলছে, স্পেশাল রিজার্ভেশন, যেটা এসআইআর ছিল বিহারে, আর এখানে এসআর চলছে। আমাদের দলের যেটা নির্দেশ, আমরা যারা এই মন্ডলে যারা বিএলও আছেন, বিএলএ আছেন, আমাদের দলের বিএলএ, আমরা বিএলএরা যখন বিএলও ঘরে ঘরে আসবে, বিএলও ঘরে ঘরে আসার পরে আমরা সঙ্গে থাকবো, যাতে আমাদের হোল্ডিং এর এগেনস্টে অন্য কোন মানুষের যাতে ভোট এড হয় না, আমাদের বুথে যাতে অন্য ভোট না ঢুকে, আমাদের বুথে যাতে অন্য মানে যেটা হোল্ডিং নম্বর ধরিয়ে যাতে অন্যের ভোট যাতে না ঢুকে। গতকালকে একটা ঘটনা ঘটেছে শিবসাগরে। শিবসাগরে একটা পরিবারে, যেটা পরিবার মুসলমান পরিবার, এই মুসলমান পরিবারে হোল্ডিং এর এগেনস্টে আরো 3 জন যাদের নাম অন্তর্ভুক্ত করেছে সাহু টাইটেল, অমুক সাহু অমুক সাহু, মানে এরা হিন্দি স্পিকিং মানুষ। আজকে একটা পরিবারে যদি ওরা সজাগ না থাকতো, যদি ভোটার লিস্ট যেটা মানে বিএলএ থেকে যদি না দেখতো, তাহলে এটা ধরা পড়তো না। এর জন্য আমরা যারা সংগঠনের মানুষ, সংগঠন যদি বাঁচে থাকে, সংগঠনের মানুষ যদি আমরা সজাগ থাকি, তাহলে আজকে এই ভোট চুরি একমাত্র আমরাও ধরতে পারবো। ভোট চুরি না ধরলে এই দেশে গণতন্ত্র থাকবে না, এই দেশে রাজতন্ত্র হয়ে যাবে। আজকে নরেন্দ্র মোদী হন, অমিত শাহ হন, আজকে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা হন, ওরা সরাসরি বলতেছে, যারা গণতন্ত্র রাষ্ট্রে এটাগুলা শোভা নাই, যে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি দল একটা সাম্প্রদায়িক দল, বিজেপি দলের জন্ম হয়েছে মুসলমানকে শেষ করার জন্য। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে
আমি যতদিন আছি এবং বিজেপি যতদিন আছে, করোনা ভাইরাসের মতো আমি ইসলামকে শেষ করে নেব। এই কথাটা শুধুমাত্র মুসলমান না, এই কথাটা হিন্দুরাও ওই কথাটা ভালোভাবে চোখে দেখতেছেন না। এর জন্য এমন একজন মহান ব্যক্তি যে জুবিন গার্গ মারা যাওয়ার আগে বলেছেন যে বন্ধু পলিটিক্স নকরিবা, বন্ধু হিন্দু মুসলমানে এই ভারতবর্ষ বা আসামের মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন না। আজকে আসাম আজান ফকির এবং শঙ্করের দেশ, আমরা হিন্দু মুসলমান মিলিয়ে এই দেশ স্বাধীন করেছি। আজকে এই দেশ স্বাধীন করতে অনেক মুসলমান শহীদ হয়েছেন। আজকে ইন্ডিয়া গেটে প্রায় ৯৫,০০০ শহীদের নাম আছে, আর ৯৫,০০০ শহীদের মধ্যে ৬৫,০০০ মুসলমান শহীদের নাম আছে। এর জন্য এই দেশ স্বাধীন করতে আমাদের অনেক অবদান আছে। এর জন্য গণতন্ত্র যদি থাকে, ভোটাধিকার যদি থাকে, তাহলে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবো, মসজিদ থাকবো, মন্দির থাকবো, গির্জা থাকবো, গুরুদুয়ার থাকবো, সব থাকবো। যেহেতু আমরা ভীমরাও আম্বেদকর বলেছিলেন যে এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যেটা মহাত্মা গান্ধীর স্বপ্ন। মহাত্মা গান্ধী তখন এই রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য উনি প্রস্তাব দেননি, উনি বলেছেন ওই রাষ্ট্রটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের প্রথম যে শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ বলেছিলেন, যখন 48-এ যখন দেখা গেছে যে ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানে যাবে, তখন আবুল কালাম আজাদ বলেছিলেন, ভাই মুসলমান অকল, তোমরা কোথায় যাচ্ছ? পাকিস্তানে যাচ্ছ, তোমাদের এই বাবার দাদার কবরস্থান নিয়ে যাও। যদি বাবার দাদার মার যদি কবর নিয়ে যেতে পারো, তাহলে যাও তোমরা পাকিস্তানে। যখন নিতে পারবে না, ওই দেশের নাগরিক আমরা, ওই দেশে আমরা জন্ম নিয়েছি, ওই দেশে আমরা মরবো, যেহেতু ওই দেশ আমরা স্বাধীন করেছি। এর জন্য যেটা যে দেশে মুসলমানের যে হিন্দুর যে অধিকার, মুসলমানের একই অধিকার। আমরা মুসলমানরা তৃতীয় শ্রেণীর নাগরিক নাই। এর জন্য আমি আগে বিজেপিতে ছিলাম, আপনারা সবাই জানেন আমি বিজেপিতে ছিলাম। আমি বিজেপিতে দেখেছি যে দলে যেখানে সভা সমিতি করা যায়, দেখা যায় যে এই দলে শুধুমাত্র এক ধর্ম জনগোষ্ঠীর দল। আজকে যে কংগ্রেস দল যে ধর্ম নিরপেক্ষ দল, আর সব দলের যে সম অধিকার, এর প্রমাণ এখানে। আজকে এখানে আমার প্রদীপ দা আছেন, আজকে এখানে আমার নেপাল দা আছেন, আজকে এখানে আমার খায়রুল ভাই আছেন। এই যে হিন্দু মুসলমান মণিপুরি সব মিলিয়ে যে দল, এই দলের নাম হয়েছে কংগ্রেস দল। আর বিজেপি দলের একটাই মোটো, সাম্প্রদায়িকতা। আর বিজেপি দলে দেখলাম আমি দীর্ঘদিন ছিলাম, প্রায় 12 বছর বিজেপি দলে আমি সংসার করেছি। বিজেপি দলে হিন্দু মুসলমানি ছাড়া কোনো কাজ নাই। আমরা কিছু মুসলমান ভাই ওকলে বিজেপি করেন দেখছি গ্রামে গঞ্জে, আমার শুনাইতেও আছেন অনেকজন। আমি বিজেপি করেছিলাম, আমি বিজেপি থেকে এসেছি, ওরা এখনো বিজেপিতে আছে। আমি বিজেপিকে ভালো করে চিনে আমি বিজেপি ছাড়লাম, আর ওরা এখন অরুণোদয় দেওয়ার জন্য, মানুষকে ঠগার জন্য ওরা এখন বিজেপিতে আছে। বিজেপি দলে থেকে ভাই তুমি তোমার মাকে সম্মান দিতে পারবে না, তোমার ঘরের বোনকে তুমি সম্মান দিতে পারবে না, তোমার নিজের স্ত্রীকে তুমি সম্মান দিতে পারবে না। কারণ বিজেপি দলের যিনি মুখ্যমন্ত্রী, উনি স্বয়ং বলেন যে আমার মুসলমান মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন। যদি তুমি তোমার মাকে সন্তান জন্ম দেওয়ার মেশিন মানিয়ে নেও, তাহলে তুমি বিজেপিতে থাকো, কোনো অসুবিধা নাই। আমাদের মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন নাই। বিজেপি স্বয়ং বলে যে হিন্দু আমার মামা চাচার বুটের কোনো দরকার নাই, লুঙ্গি টুপির কোনো বুটের দরকার নাই, তুমি তোমার যদি টুপিওয়ালার বুটের দরকার নাই। তুমি সত্যিকারে যদি তোমার বাবায় টুপি লাগান, তুমি যদি সত্যিকারের টুপি লেগে জুম্মা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তুমি ওই দলে থাকতে পারো না। এর জন্য আমি বিজেপি থেকে ত্যাগ করে এসেছি। যখন কংগ্রেস দল ছেড়ে যখন বিজেপিতে যাচ্ছে মানুষ, আজকে সিদ্দিক আহমেদ সাহেব, কমলাক্ষ, এরা কংগ্রেস দলের বিধায়ক হয়ে কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, মানে পাওয়ারও যাচ্ছে। আর আমি বিজেপিতে ছিলাম, বিজেপি দল থেকে আমি বিধায়ক হয়েছি, আমি উপাধ্যক্ষ হয়েছি, আমি 2021-এ ইলেকশনে হেরেছি। হারার পরে বিজেপি আমাকে রাজ্যিক মন্ত্রীর মর্যাদায় আমাকে মাইনরিটি কমিশনের
চেয়ারম্যান করেছে। মাইনরিটি কমিশনের চেয়ারম্যান করার পরে যারা বিধায়ক এরা 1,20,000 টাকা বেতন পায়, আর আমি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান, আমি 2 লক্ষ টাকা বেতন পাই। বিধায়করা সরকারি গাড়ি পায় না, আমি সরকারি গাড়ি পাই। বিধায়কের কোনো অফিস নাই, আমার অফিস আছে। আমি ওইগুলা ত্যাগ করে যখন কংগ্রেস পঞ্চায়েত থেকে পার্লামেন্টে কোনো পাওয়ারও নাই, তখন কংগ্রেসের দুর্দিনে সরকার দল থেকে আমি এসেছি বিজেপিকে ত্যাগ করে। কারণ এই বিজেপি দলে আমাকে সম্মান দিলে, আর আমার মুসলমান ভাইদেরকে যদি সম্মান দেয় না, আমার সামনে যদি বলে লুঙ্গি টুপির বুটের দরকার নাই, আমার সামনে যদি বলে আমার মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন, তাহলে এই দলে আমি থাকতে পারি না, আমাকে হাজার সম্মান দিলেও। এর জন্য আমি আপনাদের জন্য, আমি আমার মা বোনদের জন্য আমি বিজেপি ত্যাগ করে আমি কংগ্রেসে এসেছি। আর কংগ্রেসে দেখেছি আমি 2001 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি একে এজিপি থেকে করেছি, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স ছিল, আপনাদের পছন্দ ছিল না তখন এই দল। 2006 আমি এজিপিতে ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করেছি, আপনাদের পছন্দ না এই দল। আমি 2016তেও বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি, এইভাবে সভা করার কোনো সুযোগও পাইনি, কারণ আপনাদের পছন্দ নয়। 2021এও আমি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু এইভাবে আপনাদের সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান মণিপুরি সবকে নিয়ে আমি সভা করার সুযোগ পাইনি, কারণ আপনাদের পছন্দ নয় এই বিজেপি দল। এখন আমি দেখেছি কতদিন আমি আর সোনাইর মানুষের মতের বিরুদ্ধে রাজনীতি করব। এর জন্য আপনারা যে দলের দিকে আপনাদের মত আছে, ওই দলে আমি এখন এসেছি। আশা করি আপনাদের মতের লগে মত মিলে আমি এখন কংগ্রেসে আছি। কংগ্রেসে আমি সোনাই সমষ্টির বেশ কিছু যারা কংগ্রেসী পদাধিকারীরা ছিলেন, আমার আতিকুর সাহেবও ছিলেন, এরা প্রায় 300 জন কংগ্রেসী মানুষই আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন যে আপনি বিজেপি ত্যাগ করে কংগ্রেসে ডান, আমরা চাই আপনাকে কংগ্রেসের নেতৃত্ব আপনি লন। কারণ সিদ্দিক সাহেব, কমলাক্ষ সাহেব তারা কংগ্রেস ছেড়ে বিজেপি গিয়েছে। এদের কথা সাড়া দিয়ে আমি আজকে কংগ্রেসে জয়েন করেছি। কংগ্রেস দল আমাকে সম্মান দিয়েছে, আমাকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছে। আমি চাই দল শক্ত হোক, দল আগামী 26-এ যাতে সরকার গঠন করতে পারে, এর উদ্দেশ্যে আমি দলের কাজ করব। আজকে এই উদ্দেশ্যে কাজ করব। আমি যে এখানে এসেছি, আমি যে নির্বাচন খেলবো এই উদ্দেশ্যে নাই। আমি এসেছি যে কৃষ্ণপুর জিপির সংগঠন কত মজবুত করা যায়, কৃষ্ণপুর জিপির প্রত্যেক বুথ সভাপতিরা কত সচেষ্ট হয়ে কাজ করে, কৃষ্ণপুর জিপির যারা বিএলএরা আছেন এরা যাতে সজাগ দৃষ্টিতে কাজ করেন, এই উদ্দেশ্যে এখানে এসেছি। আমি এই উদ্দেশ্যে নিয়ে আসিনি যে আগামীতে আমি টিকিট পাবো আর আপনারা আমাকে উজাড় করে ভোট দিবেন, ওটা আমার উদ্দেশ্য নয়। যদি দল আমাকে টিকিট দে, তাহলে টিকিট নিয়ে আপনাদের দুয়ারে আসবো, আসে বলবো আপনারা আমাকে ভোট দেন। দল যদি আমাকে টিকিট নাও দে, আরো উপযুক্ত কাউকে বিচার করে টিকিট দে, তা আপনাদেরকে সঙ্গে নিয়ে ওই প্রার্থীকে জিতানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এটা একজন দলের সৈনিকের মূল কথা। যদি সত্যিকারের দল করি, যে দলে যাকে পছন্দ করব, দলে যাকে যোগ্যতা যাচাই করে টিকিট দিবে, তাকে আমরা জিতাবো।